আজকে আমাদের কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, আলোক সমবায়তা। আলোক সমবায়তা কাকে বলে বা অপটিক্যাল আইসোমারিজমটা কি সেই সম্পর্কে প্রথমে জানব। তারপর আমরা জেনে নেব অপটিক্যাল আইসোমারিজমের শর্তটা কি থাকবে, কোন শর্তে অপটিক্যাল আইসোমারিজম হবে। তাছাড়াও আমরা এই অপটিক্যাল আইসোমারিজমের শর্তে কিছু আমরা টার্ম পাবো, সেই টার্মগুলোকে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব উদাহরণ সহযোগে, এবং শেষে আমরা কিছু এক্সাম্পল দেখে তাদের ডিটেক্ট করব যে অপটিক্যাল আইসোমারিজম কি না। ঠিক আছে, তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আলোক সমবায়তা কাকে বলে সেই জিনিসটা আমরা একটু জেনে নিই। দেখো, যৌগের যে ত্রিমাত্রিক গঠন, সেই গঠন ত্রিমাত্রিক, তাদের যে সাংকেতিক যে গঠন, তা যদি দর্পণের প্রতিবিম্ব না হয়ে ওঠে তখন তাকে আমরা আলোক সমবায়তা বলি। যে দেখো, কোনো একটা জৈব যৌগ নিলাম, তাদের ত্রিমাত্রিক যে গঠন কাঠামো আমরা যে করার পর আমরা দেখে নেব যে ওই ত্রিমাত্রিক গঠন যে সংকেত, সেই সংকেতটা আরেকটা পাশাপাশি থাকা সংকেতের সঙ্গে বা আইসোমারের সাথে সমাপতিত হচ্ছে কিনা বা দর্পণের প্রতিবিম্ব হচ্ছে কিনা সেইটা আমাদের দেখতে হবে। সমাপতিত বলতে সুপার ইম্পসিবল হচ্ছে কিনা এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবারে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে। দেখো, একটা কোনো কার্বন আছে, কার্বন সেন্টার, তার যোজ্যতা 3, ক্লিয়ার? তাহলে এর ডিফারেন্ট চারটা যোজ্যতার সঙ্গে চারটা গ্রুপ যুক্ত হয়ে থাকতে পারে, সেটা এ, বি, সি আর ডি ধরলাম। যদি এই এ, বি, সি, ডি প্রত্যেকটা আলাদা গ্রুপ হয়, তখন আমরা এই যে কেন্দ্র যে কার্বন রয়েছে, এই কার্বনকে তখন আমরা কিন্তু অ্যাসিমেট্রিক কার্বন বলতে পারি। ঠিক আছে, অ্যাসিমেট্রিক বলতে পারো। পরবর্তীকালে যেটাকে বলা হয়েছে কাইরাল কার্বন, ঠিক আছে, বা তাছাড়াও যেটাকে আমরা এখন বর্তমানে যা বলি স্টিরিওজেনিক যে কার্বন বা স্টিরিওজেনিক সেন্টার। ঠিক আছে, একটা সেন্টার, যে সেন্টারের সাথে চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকবে, আলাদা আলাদা গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে, তখন সেই কার্বনকে বা সেই সেন্টারটাকে আমরা তখন বলবো অ্যাসিমেট্রিক। ঠিক আছে, অ্যাসিমেট্রিক সেন্টার, বা আরও কি বললাম আমরা, বা কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন, বা যেটা পরবর্তীকালে নাম আমরা দিয়েছি স্টিরিওজেনিক। ঠিক আছে, এই কনভেনশনগুলো আমাদের একটু জেনে নিতে হবে। এবারে তোমাদের মনে হয়তো কোশ্চেন আসছে যে আমরা একটা সেন্টারে কার্বন রেখে এখানে ধরলাম দিয়ে দিয়েছি এ, এটাও এ, এটা বি, এটা বি, তখন কি এই কার্বনকে আমরা যে অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার বলতে পারবো না? আমরা তখন কিন্তু এটাকে বলতে পারবো না। ঠিক আছে, তখন এই সেন্টারটার নাম কি হয়ে যাবে? তখন এই সেন্টারটার নাম হয়ে যাবে সিমেট্রিক। সিমেট্রিক বা যেটাকে অ্যাকাইরাল বলবো। ঠিক আছে, আর যেটাকে আমরা বলতে পারি নন স্টিরিওজেনিক। ঠিক আছে, তাহলে দুটোর পার্থক্য তোমরা কাছাকাছি দেখতে পাচ্ছ। জিনিসটা থেকে আমাদের ক্লিয়ার হলো ধারণা যে স্টিরিওজেনিকটা কি, নন স্টিরিওজেনিকটা কি, বা সিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কি, আর কাইরাল আর অ্যাকাইরাল কোনটাকে আমরা বলবো। ক্লিয়ার হলো? এবারে আমরা উদাহরণ দিয়ে দেখি। দেখো, ত্রিমাত্রিক অবস্থাতে আমরা ল্যাকটিক অ্যাসিডকে নিচ্ছি, যেটা ডার্ক করলাম সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে আছে। ঠিক আছে, তাহলে ফ্রন্ট সাইডে আছে OH। এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিডের একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি। এটা ত্রিমাত্রিক গঠন,
ফ্লাইং ওয়েজ প্রজেকশানে আমরা এটা এঁকেছি, এটা হচ্ছে 3D। ক্লিয়ার? এবারে এটাকে আমরা যদি 2Dতে প্রতিস্থাপন করে জিনিসটাকে দেখতে চাই, তাহলে আমরা এটা কিভাবে অঙ্কন করব? এইভাবে। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে প্লেন তোমার হচ্ছে অ্যাক্সিস অবস্থায় আছে, সেইগুলোকে আমরা এইভাবে লিখে দেব। আর এখানে হচ্ছে মিথেন। এবারে অ্যাবাভ দ্য প্লেন যেটা আছে সেটাকে আমরা এখানে করে দিচ্ছি, আর বিলো দ্য প্লেন এটাকে অ্যাবাভ দ্য প্লেন, অর্থাৎ ফ্রন্ট সাইডে আছে। যদি এই তলটা একটা থাকে, এর উপরের দিকে একটা, আর হচ্ছে এর ব্যাক সাইডে একটা। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য, অর্থাৎ ওএইচটা হচ্ছে উপরের দিকে থাকবে। এটা যদি একটা প্লেন হয় তাহলে উপরের দিকে ওএইচ, আর হচ্ছে এই যে বোর্ডটার পেছনের দিকে হয়ে যাবে এইচ। ঠিক আছে, নিলাম। এবারে এটাকে আমরা কি করব, নিয়েছি। এবারে এর সাথে সাথে আমরা যে ওএইচ আর এইচ আছে এদের স্থান পরিবর্তন করে দিচ্ছি। তাহলে স্থান পরিবর্তন করে দিলে কি হবে? স্থান পরিবর্তন করলে ওএইচটা লেফট সাইডে চলে আসবে, এইচটা হচ্ছে রাইট সাইডে চলে আসবে। আর COOH অ্যাসিডিক গ্রুপ যেরকম ছিল থাকবে, মিথাইল গ্রুপ যেইভাবে ছিল সেইভাবেই না থেকে যাবে। ক্লিয়ার হলো? এবারে এই দুটোর মধ্যে, এটা 1 আর এটা হচ্ছে 2, এই দুটোর মধ্যে যদি আমরা সম্পর্ক খুঁজে বার করতে চাই, ঠিক আছে, যে অপটিক্যাল অ্যাক্টিভ কি না সেটা দেখার জন্য। ঠিক? ক্লিয়ার? অপটিক্যাল আইসোমার। তো দেখো এই যে সংকেতিক গঠন, এই যে গঠন, এর মাঝ বরাবর যদি আমরা একটা কোনো মিররকে রাখি, আয়না, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে বাড়িতে, সবার বাড়িতে যে আমরা যে আয়না ব্যবহার করি না, আমাদের প্রতিচ্ছবি দেখে আমাদের ড্রেসিং করতে বা অন্যান্য মেকআপের ক্ষেত্রে কাজে লাগে, সেই আয়না, সেটাকে আমরা মিরর বললাম ইংরেজিতে। ক্লিয়ার? এই মিররের সামনে যদি রাখি তাহলে এর একটা প্রতিবিম্ব এখানে গঠিত হবে মিররে, তাই তো? সেই প্রতিবিম্বটা কেমন হবে? দেখো এই মিররের থেকে যেটা হচ্ছে সামনে আছে, মিরর থেকে সামনে কোনটা আছে? ওইচ আছে সামনের দিকে। তাহলে মিরর থেকে যে ওই সামনে যদি হয়, তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রেও কি প্রতিবিম্বটা কতটা দূরে হবে? সেই মিরর থেকে সামনের দিকে হবে, তাই না? তাহলে এই পোর্শনটা কি হবে? এই সামনের দিকে আসবে। আর এই দুটো অংশ যেইভাবে ছিল, যত দূরে ছিল সেইভাবে অবস্থান করেছে। আর এখানে এইচটা দূরের দিকে ছিল, মিরর থেকে দূরের দিকে, তাহলে এখানে এই মিরর থেকেও দূরের দিকে হবে। ফলে এই দুটো পরস্পর কি হয়েছে? এই দুটো পরস্পর মিরর ইমেজ। তাহলে এই দুটোকে 1 এবং 2কে আমরা কি বলতে পারি? মিরর ইমেজ বা প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব। ক্লিয়ার হলো? তাহলে আমরা মিরর ইমেজ পেয়ে গেলাম। এবারে দেখো এই যে ওয়ান যে মিরর ইমেজ, যে মিরর ইমেজটা আমরা পেয়েছি, সেটাকে যদি তুলে নিয়ে আমরা এইখানে বসাই, তাহলে কি তা পরস্পর একই রকম হবে? হবে না। কেন হবে না? যদি আমি এই অংশটাকে তুলে নিয়ে এইখানে বসাতে চাই, তাহলে ওএইচটা কোথায় থাকবে? এই ডান পাশে থাকার দরকার ছিল, কিন্তু ডান পাশে নেই, বাম পাশে আছে। তাহলে এই দুটো পরস্পর কিন্তু সুপার ইম্পসিবল নয়, অর্থাৎ সমপাতিত নয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলে দেব? 1 আর 2 পরস্পর মিরর ইমেজ ঠিকই, কিন্তু এরা সমপাতিত হচ্ছে না। তাহলে আমরা লিখে দিই 1 এবং 2 নন সুপার ইম্পসিবল ঠিক আছে, তাহলে এই দুটো পরস্পর কি? নন সুপার ইম্পসিবল, অর্থাৎ সমপাতিত নয়। তাহলে আমরা এই দুটোকে কি বলবো? তখন অপটিক্যাল আইসোমার দেবে। ঠিক আছে, তাহলে এই দুটো 1 আর 2 পরস্পর সমপাতিত যেহেতু হচ্ছে না, আমাদের শর্তেই বলে দিয়েছে সমপাতিত হবে না, তাহলে পরস্পর এরা হচ্ছে আলোক সমবায়তা বা অপটিক্যাল আইসোমার। তাহলে আমরা লিখে দেব 1 এবং 2 অপটিক্যাল আইসোমার।
বা আইসোমারিজম। ক্লিয়ার হলো? এবারে তোমাদের মনে হয়তো কোশ্চেন আসছে, স্যার কিভাবে এটা হচ্ছে সমাপতিত হচ্ছে না সেটা তো আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আরও একবার। দেখো, এখানে যদি আমরা ক্যাপিটাল এ নিই, ঠিক আছে, এটা একটা লেটার, তার যদি এখানে আমরা মিরর ইমেজ রাখি, তাহলে আমরা এর প্রতি যে বিম্ব, সেই প্রতিবিম্বটা কি হয়, এই রকমই হয়। তাহলে এটাকে তুলে নিয়ে যদি এর ওপর বসাই আমি, তাহলে পরস্পর কি হচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে, তাই না? তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো যে সুপার ইম্পসিবল হয়েছে। আবার যদি আমরা বি নিই, বি নিলাম, এখানে একটা মিরর দিয়ে দিলাম, তাহলে এখানে কীরকম ভাবে বিটা তৈরি হবে, এইভাবে তৈরি হবে, তাই না? এবারে এই বিটাকে যদি তুলে নিয়ে এইখানে বসাতে চাই, তাহলে কি হবে, সেটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাওয়ার কথা ছিল, এই রকম হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এই রকম না হয়ে এই রকম হয়েছে, উল্টো হয়েছে। তাহলে পরস্পর এরা কি হচ্ছে, নন সুপার ইম্পসিবল, অর্থাৎ সমাপতিত নয়। তাহলে এই দুটোকে আমরা বলবো সুপার ইম্পসিবল, আর এই দুটোকে বলবো নন সুপার ইম্পসিবল। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের কাছে, তাই না? সুপার ইম্পসিবল আর নন সুপার ইম্পসিবল জিনিসটা কি। এবারে আমরা আসছি আলোকীয় সমবায়তার শর্তগুলো কী কী। দেখো, আলোকীয় সমবায়তার বেশ কিছু শর্ত রয়েছে, মুখ্যত 3টি শর্ত রয়েছে, সেই 3টি শর্ত আমরা জেনে নিই। তাহলে দেখো, আলোকীয় সমবায়তা আমরা যে শর্ত 3টি দেখছি, দেখো তো যৌগটি তার দর্পণের প্রতিবিম্বের সঙ্গে ওপরে পাতিত হবে না, অর্থাৎ নন সুপার ইম্পসিবল হবে, সুপার ইম্পসিবল কখনোই হবে না। ঠিক আছে, এটা 1 নম্বর কন্ডিশন। আর কি, যৌগটিতে অন্ততপক্ষে একটি পরিমাণের অপ্রতিসম অর্থাৎ অ্যাসিমেট্রিক কার্বন পরমাণু থাকতে হবে। ঠিক আছে, অপ্রতিসম কার্বন পরমাণুকে কিন্তু থাকতে হবে, এটা দ্বিতীয়। তৃতীয়ত হচ্ছে যে যৌগটার আমরা আলোকীয় সমবায়তা বা অপটিক্যাল আইসোমারিজম দেখব, সেই যৌগের অণুতে এই যে 3টে অর্থাৎ প্রতিসাম্যতল, যেটাকে আমরা সিগমা প্লেন অফ সিমেট্রি বলি, আর প্রতিসাম্য কেন্দ্র অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে, আর পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ যেটা এসএন বলি, এই 3টের মধ্যে কিন্তু একটাও থাকা যাবে না। যদি কোনো যৌগের অণুতে এই 3টের মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলেও কিন্তু সেটা অপটিক্যাল সমবায়তা দেখাবে না, অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না। যদি মনে করি 3টায় আছে, তাহলে তো দেখাবেই না, 2টো থাকলেও দেখাবে না, একটা থাকলেও দেখাবে না। যদি না থাকে, তখন কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। ঠিক আছে, এবারে প্রথম যে পয়েন্টটা আমরা দেখলাম, দর্পণ প্রতিবিম্ব উপরে পাতিত, যে সুপার ইম্পসিবল, সেটা আমরা বলে এলাম কিছুক্ষণ আগে। তোমরা যদি মন দিয়ে না দেখে থাকো, ভিডিওটাকে পুজ করে আবার প্রথম থেকে শুরু করো, তাহলে বুঝতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে প্রতিসাম্য কার্বন পরমাণু, অপ্রতিসাম্য কার্বন পরমাণু, অ্যাসিমেট্রিক যে কার্বন, সেই অ্যাসিমেট্রিক সেন্টার বা অ্যাসিমেট্রিক কার্বন কিন্তু থাকতে হবে, এটাও আমরা বলে এলাম। এরপর যেটা তোমরা জানো না, সেটা হচ্ছে কি, প্রতিসাম্য তলটা কি, প্রতিসাম্য কেন্দ্রটা কি, আর পরিবর্তিত প্রতিসাম্য বলতে কি বোঝায়, এইগুলো কিন্তু তোমাদের জানা নেই। তো আমি উদাহরণ দিয়ে 3টি ব্যাখ্যা করার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে লক্ষ্য রাখো। আমরা একটা মেসো টার্টারিক অ্যাসিড নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কি মেসো টার্টারিক অ্যাসিড। ক্লিয়ার? এই মেসো টার্টারিক যে অ্যাসিডটা নিলাম, এদের দেখো যে আমরা প্রথমেই দেখব যে প্রতিসাম্য তলটা কি। প্রতিসাম্য তলটা কি? প্রতিসাম্য তল, যেটাকে আমরা প্লেন অফ সিমেট্রি বলি, এইটা এক প্রকার মিরর ইমেজ যেভাবে আমরা করছিলাম, ঠিক সেই রকম। ঠিক আছে, তো
তো এই প্রতিসাম্য তল কীভাবে অবস্থান করে? প্রতিসাম্য তল যদি কোনো একটা অণুর মধ্যে অবস্থান করে তখন সেই অণুটা দুটো খণ্ডে বিভাজিত হয়, একই রকমভাবে দুটো খণ্ডে বিভাজিত হয়, কোনো রকমের পরিবর্তন হয় না, একই রকম দুটো খণ্ডে বিভাজিত হবে আর দুটো খণ্ড পরস্পরের মিরর ইমেজ হয়। তাহলে এই যে মেসোটার্টারিক অ্যাসিডটা আমরা নিলাম, তাতে যদি আমরা এইখানে আমরা সিগমা প্লেনটা দিয়ে ভেঙে দিই, ঠিক আছে, সিগমা প্লেন অফ সিমেট্রি যদি দেখি, তাহলে এখানে সিগমা প্লেন যদি দিই, অর্থাৎ একটা আমরা মিরর যদি বসিয়ে দিই, তাহলে মিরর বসালে কি দেখব? দেখো এই ওপরের অংশটা নিচের অংশের সঙ্গে তার প্রতিবিম্ব হয়ে যাচ্ছে, তাই না? এখানে যদি একটা মিরর বসাই তাহলে এর প্রতিবিম্ব যেটা গঠিত হবে সেটা দেখো এই নিচের পার্টটা, তাহলে ফলে উপরের পার্ট আর নিচের পার্ট পরস্পর কি মিরর ইমেজ হচ্ছে আর দুটো সমান অংশে বিভক্ত হচ্ছে। তাহলে এই যে প্লেনটা আছে বা যে প্লেনটা আমরা এখানে দেখলাম সেটাকে আমরা তখন বলে দেব প্রতিসাম্য তল। তাহলে এটাকে আমরা কি বলে দিচ্ছি? প্রতিসাম্য তল। ঠিক আছে, তাহলে প্রতিসাম্য তল যেহেতু এইখানে অবস্থান করছে মেসোটার্টারিকের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সরি এখানে আইএন হবে, হ্যাঁ আইএন, ইনঅ্যাক্টিভ। এরপর যদি আমরা আরেকটা নিয়ে নিই, একই রকম সংকেত বিশিষ্ট টার্টারিক অ্যাসিডেরই নিচ্ছি, কিন্তু সেটা মেসো নয়, দুটো ওইচ দুই পাশে রাখলাম, ক্লিয়ার। আরেকটা নিয়ে নিচ্ছি, এটা এইচ করে দাও, এটা ওইচ, এটা ওইচ, এইচ, সিও এইচ। দেখো এখানে প্রথম যেটা আমরা নিয়েছি এটার ক্ষেত্রে যদি আমরা এখানে একটা সিগমা প্লেন দেখি, সিগমা প্লেন দেখলে দুটো অংশে বিভক্ত হচ্ছে ঠিকই, কিন্তু এই যে ওপরের অংশ নিচের অংশের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না, অর্থাৎ মিরর ইমেজ হচ্ছে না, অর্থাৎ প্রতিবিম্ব হচ্ছে না। তাহলে এটা কিন্তু আমাদের আলোকীয় সক্রিয় হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রেও যদি আমরা এখানে মিরর রাখি বা সিগমা প্লেন দেখি, তাহলে দেখবে এদের মধ্যে যে মিরর রাখলে দুটো অংশ ভাগ হচ্ছে ঠিকই, কিন্তু এই যে উপরের অংশ এই নিচের অংশের সঙ্গে ম্যাচ করছে না, প্রতিবিম্ব হচ্ছে না, তাহলে এখানে সিগমা প্লেন থাকবে না। তাহলে এটার ক্ষেত্রেও সিগমা প্লেন ছিল না, তাই অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছিল, তাহলে এইটার ক্ষেত্রেও অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি সিগমা প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য যে তল সেই সম্পর্কে মুখ্য ধারণা তোমরা পেলে, ক্লিয়ার। দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র, যেটাকে আমরা বলি সেন্টার অফ সিমেট্রি। তাহলে সেন্টার অফ সিমেট্রি দেখতে গেলে আমরা একটা উদাহরণ ধরে নিচ্ছি, যেটা হচ্ছে আলফা ট্রাক্সিলিক অ্যাসিড। একটা দেখতে পাচ্ছ তোমরা পিঙ্ক কালারের, হ্যাঁ, উপরের অংশটা এই যে পিঙ্ক কালারটা তল, উপরের অংশগুলো আমরা চিহ্নিতকরণ করছি, নিচেরগুলো করিনি। এরপর আমরা কি করে দেব, দেখো এইখানে যে সিওএইচ ওপরের তলে আছে, আবার এখানে সিওএইচ নিচের দিকে আছে, ঠিক আছে, নিচের তলের তল থেকে নিচের দিকে আছে। ফলে এইটা থেকে যখন আমি এইভাবে যাব, একটা নির্দিষ্ট বিন্দুতে কি করবে, এই তলটাকে কাট করে ভেতর দিকে যেয়ে হচ্ছে এইখানে পৌঁছাবো, তাই না? এইটা যদি একটা তল থাকে, কালারিংটা তল, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আমি যদি একটা সরলরেখা অঙ্কন করি, তা কি করবে, একটা নির্দিষ্ট বিন্দুর ভেতর দিয়ে এই তলটাকে ভেদ করে নিচ দিয়ে বেরিয়ে যায়, তাই না? ঠিক একই রকমভাবে পিএইচ থেকে যদি একটা বিন্দুতে আসবে, এসে কি হয়, সরি এখানে পিএইচটা ভুল দেওয়া আছে, এখানে এইচ হবে, এটা এইচ হবে, এখানে পিএইচ হবে, ঠিক আছে, তাহলে বুঝবে। তো পিএইচ থেকে এসে আবার ব্যাক সাইড হয়ে এখানে আসবে, ক্লিয়ার। আবার এইচ থেকে দেখো যাবে, গিয়ে পেছন দিক থেকে আবার এখানে আসবে, ঠিক একই রকমভাবে এই এইচ থেকে যাবে, পেছন দিক দিয়ে
এইখানে পৌঁছাবে। তাহলে দেখো প্রত্যেকটা গ্রুপের সঙ্গে যখন যাচ্ছে একটা নির্দিষ্ট কেন্দ্রের মধ্য দিক দিয়ে পরস্পর তারা কী হচ্ছে সরলরেখায় যুক্ত করতে পারছে। তাহলে এই যে বিন্দু, এই তলের ওপর কালারিং তলের ওপর যে বিন্দু, সেই বিন্দুটাকে বলবো আমরা আইসিমেট্রি, যেটাকে বলি আমরা তোমার হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র। ঠিক আছে, যেটাকে আমরা সেন্টার অফ সিমেট্রি বলবো। ক্লিয়ার? তাহলে আমরা সেন্টার অফ সিমেট্রিটা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব যে পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ বা এসেনটা কি। এটা দেখার জন্য এই যে আমরা ট্রাক্সোলিক অ্যাসিড নিয়েছিলাম, তাকে আমরা যদি রোটেট করি, ঠিক আছে, সম্পূর্ণ আমরা যদি 180 ডিগ্রিতে রোটেট করি, রোটেশন ঘটাই, যদি আমরা এই বরাবর আই বরাবর যদি রোটেট করি, অর্থাৎ এইখানে একটা বিন্দু রেখে এই টোটালটাকে আমি যদি ঘুরিয়ে দিই, তাহলে তাদের অবস্থানে একটা পরিবর্তন ঘটবে। সেটা কীরকম হবে দেখো, ঠিক এই রকম হবে। একটু অঙ্কনটা মন দিয়ে দেখবে, নাহলে বুঝতে পারবে না, কিন্তু সোজা জিনিস নয় এটা। কিন্তু এখানে পিএইচ ছিল, সেই পিএইচে আমরা যদি এইভাবে রোটেট করাই, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে রোটেট করাই, তাহলে এই এইচটা ওই পিএইচের জায়গায় যাবে আর এই পিএইচটা এইখানে আসবে, সেটাই আমরা করে দেবো। ঠিক আছে, তাহলে নিচের পিএইচটা নিচে চলে যাবে, আর ওপরে এখানে পিএইচ যদি আসে নিচে এইচ চলে যাবে। এখানে যদি এইচ আছে এখানে অ্যাসিডিক গ্রুপ চলে আসবে, এখানে অ্যাসিডিক গ্রুপ হলে এখানে এইচ চলে আসবে। ঠিক আছে, এইভাবে এলো। তারপর এটাকে যদি আমরা মিরর ইমেজ নিই, মিরর ইমেজ নিলে দেখবে আলটিমেট শেষ পর্যন্ত কোনটা আসবে, আমাদের যে এই প্রথমে যে তোমার গঠন সংকেত যেভাবে নিয়েছিলাম সেই রকমই কাঠামো কিন্তু এখানে চলে আসবে মিরর ইমেজ নিলেই। ঠিক আছে, তাহলে এখানে এ আর এটা এই দুটো পরস্পর কী হবে, এই দুটো পরস্পর একই রকম হবে, সেম হবে। ঠিক আছে, সেম হলো। তাহলে এখানে কি ঘটলো, এখানে প্রথমে আমরা কি করলাম, রোটেশন ঘটালাম, রোটেশন ঘটিয়ে তারপর মিরর ইমেজ নিলাম, তারপর যেটা আমরা পেলাম, যে আমরা সিমেট্রিটা পেলাম, সেই সিমেট্রিটাকে আমরা বলবো প্রতিসাম্য পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ এসএন বলবো। ঠিক আছে, এর দুটোর মধ্যে 1 আর 2 এই দুটোর মধ্যে যদি আলোক সক্রিয়তা আছে কিনা যদি দেখতে চাই, তাহলে প্রথমে আমরা দেখব যে প্রতিসাম্য তল আছে কিনা, তারপর দেখব প্রতিসাম্য যে কেন্দ্র আছে কিনা, তারপরে দেখব পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ আছে কিনা, অর্থাৎ সিগমা, তারপর দেখব আমরা আই আছে কিনা, তারপর এসএন আছে কিনা। এই তিনটে যদি সিমেট্রির মধ্যে যে কোনো একটা থাকে তখন তাকে আমরা আলোক সক্রিয় বলবো না। তো এইখানে যদি আমরা একটা মিরর রাখি, তাহলে দেখব দুটো পরস্পর অংশে বিভক্ত হচ্ছে সমান অংশে, আবার এই ওপরের অংশ নিচের অংশের সঙ্গে মিরর ইমেজ হচ্ছে, অর্থাৎ এখানে সিগমা প্লেন আছে। তাহলে এটা কিন্তু আলোক সক্রিয় হবে না, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এইখানে যখন আমরা সিগমা প্লেন দেখব, পরস্পর দুটো সমান অংশে বিভক্ত হচ্ছে ঠিকই, কিন্তু এখানে ক্লোরিন আর এখানে ক্লোরিন পরবর্তীত মানে দুটো আলাদা অংশ অবস্থান করেছে, পরে এই উপরেরটা নিচের সাথে তোমার হচ্ছে মিরর ইমেজ হচ্ছে না, তাই এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ও মানে অপটিক্যাল, হ্যাঁ, শর্টকাটে লিখছি। এরপর এই দুটোর মধ্যে যদি দেখি এ আর বি আর সি, এই তিনটের মধ্যে তুলনা করি, তো প্রথমে যদি আমরা এই অংশে যদি একটা সিগমা প্লেন দেখি, তাহলে দুটো অংশে বিভক্ত হচ্ছে, উপরের পার্ট নিচের পার্টের সঙ্গে মিরর ইমেজ হচ্ছে, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তো এই অংশে যদি আমরা সিগমা প্লেন চালাই, তাহলে উপরের অংশ নিচের অংশের সঙ্গে মিরর ইমেজ হচ্ছে না কিন্তু সমান, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ। আবার এই দুটোর মধ্যে যদি দেখি পরস্পর সিগমা প্লেন কিন্তু এইখানেও নেই, আবার এইখানেও কিন্তু সিগমা প্লেন নেই, এইটার ক্ষেত্রে কিন্তু সিগমা প্লেন আছে, এটার ক্ষেত্রে সিগমা প্লেন নেই, তাহলে উপরের অংশ নিচের অংশ কিন্তু ম্যাচ করছে না, তাহলে অপটিক্যালি
ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ, যেহেতু সিগমা প্লেন নেই। ঠিক আছে, এবারে এ আর যদি বি এর মধ্যে বলে যে দুটো কি অপটিক্যালি আইসোমার, আলোকীয় সক্রিয়, তাহলে তোমরা কি বলবে? তাহলে এই দুটোর মধ্যে দেখো একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর একটা কিন্তু অ্যাক্টিভ, তাহলে এরা পরস্পর আলোক সক্রিয় নয়, পরস্পর অপটিক্যাল আইসোমার নয়। ঠিক আছে, এবারে বি আর যদি সি এর মধ্যে বলা হয় তাহলে এরা পরস্পর কি হবে? পরস্পর কিন্তু অপটিক্যালি আইসোমার হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ।